সাকত, আপনি যখন আসলে আপনার ক্যাবিনেটের চেয়ার থেকে বাইরে হবেন, একটু রিটায়ারমেন্ট নেবেন, আপনি দেখবেন কিন্তু এই সরকারের বিরুদ্ধে কমই হয়েছে। আসলে এই সরকার তো সরল পথে চলতেছে না। সরকারের দুইটা সেকশন 4 রকমের কথা করছে। আমি আপনাদের দেখাইতে পারি যে যাই হোক, সেটা অনেক বড় আলোচনা, কমই হইতেছে। আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের কথাই, কিন্তু আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা সত্য হোক মিথ্যা হোক একটা কথা বলে এটা নিয়ে অ্যাক্ট করে, রিয়েক্ট করে, কি করে না করে সেটা আমি এখন এটা নিয়ে আমি বলতে চাই না। আমরা একটু প্রসঙ্গে আসি। ওইটা যদি আবার আরেক লাইন বলতেন, উপদেষ্টাদের মধ্যে কি নির্বাচন নিয়ে 2 ভাগ বা 3 ভাগ আছে? কেউ কেউ আছে যে ডক্টর ইউনূসকে নিয়ে একটু থাইকা যেতে চান, ছাত্ররা এক দল, আপনারা যারা হচ্ছে মানে আপনি যদিও সোলজার কিন্তু অনেক বেশি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি, অনেক বেশি শিক্ষক, তো আপনারা যারা আছেন, আপনি ডক্টর সালাউদ্দিন আহমেদ, তারপরে হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারা এক দল, আবার মাঝখানে সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, তারা আবার আরেক দল, ওরকম ছাত্ররা এক দল, ওরকম আলাদা আলাদা করা আছে। কিছু দল আছে আবার নিষ্ক্রিয়, ওরকম আছে কিনা, মানে যদি আপনি বলতেন একটু। এগুলো তো আপনার অবজারভেশন। দাদা এইটা বলা আছে, আমার না, এর একটা বক্তব্য আমার না। মানে কেউ কেউ বলতেছেন কি স্যার, দেখেন যে প্রফেসর আসিফ নজরুল, ডক্টর সৈয়দা রিজওয়ানা হাসান, জনাব আদিলুর রহমান খান, তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসেছেন, ল ডিপার্টমেন্ট। তারা অল্প একটু ছোট বড়, তারা একটা গোষ্ঠী, অ্যাটর্নি জেনারেল সহ। আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন, কেউ কেউ আপনাদেরকে বলতেছেন যে আপনারা যেহেতু রাস্তায় আন্দোলন করেন নাই, সেহেতু আপনাদের গায়ে আসলে এই অভ্যুত্থানের আঁচটা লাগে নাই, সেজন্য আপনারা এক পক্ষ, ছাত্ররা আবার এক পক্ষ, ডক্টর ইউনূস কোনো পক্ষ না হইতে গিয়ে এক এক সময় এক এক পক্ষ, এরকম মনে হয়। যে এইটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে কি এরকম মতভিন্নতা আপনাদের মধ্যে আছে কিনা, বা ইলেকশন নিয়ে ওটা যদি একটু বলতেন। আচ্ছা, ঠিক। আমি আমার পজিশনটা করি। ইয়েস, আমি তো মাঠে ছিলাম না, কিন্তু 15 বছর আমি কি করছিলাম আমার মতো। আপনি বলেন, আমার মতো মানে কনসিস্টেন্টলি কেউ কথা বলে গেছে না? এগুলি প্রসঙ্গে আমি আসলে মানে না, আমি যেটা বলছি, আপনি বললেন যে আমি আমার কথা বলছি, আমি বাকিদের সাফাই তো গাইতে পারবো না। এখন কথা হচ্ছে বাংলাদেশের ইতিহাস তো আসলে একটু এখন যেটা সুবিধা হয়েছে যে সবকিছু ডিজিটাল ফুটপ্রিন্ট অথবা প্রিন্টেড রয়ে গেছে। মানে কেউ চাইলে দেখতে পারবে, মানে আমারে আসলে সাক্ষ্য দিতে হবে না, কেউ একটু গুগল করলেও দেখতে পারবে, কেউ একটু গবেষণা করলেও দেখতে পারবে। তো সুতরাং কিন্তু আপনাদের মধ্যে মতভিন্নতা বা ওরকম গ্রুপ আছে কিনা, আপনাদের মধ্যে এরকম কেউ আছে কিনা? আপনি যদি হ্যাঁ বা নাতে জবাব দেন, বিস্তারিত না বলে, তাইলেও আমি পারবো যে আপনাদের মধ্যে কেউ কি চান যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বা আপনারা বেশ কিছুদিন আসলে ক্ষমতা থেকে যান, বা ডক্টর ইউনূস চলে যাক, ডক্টর সালাউদ্দিন আহমেদ এসে প্রধান উপদেষ্টা হোক, উনি এসে একটা নির্বাচন করুক 3 বছর পরে দেখ, এরকম কোনো একটা কিছু আছে কিনা? মানে যে গুজব আসছে সব বলে দিয়েছে এগুলো আমি ঠিকই, এগুলো গুজব আমিও শুনছি। আমি গুজব শুনি ঘরে বাইরে রে ভাই, আমি ঘরে আসলে শুনে আমি এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দিই। হ্যাঁ, আমি অলওয়েজ সেই ফলো একটা বলি, ওয়েট এন্ড সি টিল দ্য টাইম কামস। হ্যাঁ, ওকে। আপনি যদি এটা তো লুকানো কিছু না। আমি আপনাকে শেষ পর্যন্ত এই পর্যায়ে শুধু আমার একটা কথা আপনাকে বলে রাখি। আমার বন্ধু বান্ধবেরা যারা বিভিন্ন জায়গায়, মানে প্রতিষ্ঠিত বন্ধু বান্ধবেরা, আমাকে বেট ধরার জন্য, বাজি ধরার জন্য আমাকে আসলে প্রলুব্ধ করতেছে যে ইলেকশন কিছুতেই মে মাসের 30 তারিখের বা মে মাসে 1 তারিখের আগে হবে না। আমি যদি বাজি ধরি, তাহলে বাজি কি এরকম ধরতে পারবো যে এপ্রিলের 30 তারিখের মধ্যে ইলেকশন হবে? এরকম কি ধরতে পারবো বাজি? আচ্ছা, আমি আপনাকে বলি, প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন কিন্তু এপ্রিল মাসে, তাই না? রাইট। তারপরে হয়তো উনি পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা ওনারা করেন। আমি কিন্তু পলিটিক্যাল পার্টির আলোচনার মধ্যে আজ পর্যন্ত থাকি নাই। হ্যাঁ, পলিটিক্যাল পার্টির সাথে যারা আলোচনা করেন, প্রধান উপদেষ্টা করছেন প্রতিনিয়ত। প্রশ্নটা হইলো যে আপনারা অনেক সময় হয় না, আপনারা হোয়াইট ম্যানস বার্ডেন অনুভব করেন কিনা, যেটা আপনারা মনে করেন না দেশের ভালোর জন্য আবার থেকে যেতে হবে। ডক্টর মোহাম্মদ, সেই হোয়াইট ম্যানস বার্ডেনটারে আমি ভয় পাই আসলে। যে শোনেন, আমি ওনার মতো, আমি এটা বলি, ওনার মতো একজন এরকম ব্যক্তিত্ব, জি, উনি কি চাইবেন যে উনি এই ব্যক্তিত্ব নিয়ে উনি এমন জায়গায় পৌঁছে যান যেখানে তো সবাই তাকে এক ধরনের ভিলেন মনে করুক? ধরেন এখন গণমাধ্যম নিয়ে যা চলতেছে, মানে আমি কারো নাম বলতে চাই না, কারণ এরা সবাই সুপার সেন্সিটিভ। আমি কোনো জায়গা থেকে কোনো
কথা বলতে চাই না। এখন যেটা চলতেছে যে কিছু হলেই গণমাধ্যমের দিকে আঙ্গুল তোলা, যেমন আবার গণমাধ্যম মানে খুব মানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতেছে কিনা, মানে সাংবাদিকতা আসলে সেই অর্থে সায়েন্স না হইলেও আমরা তো কিছু রুলস, কিছু এথিক্স তো আমাদেরকে শেখানো হয়, তার মিনিমামটাও ফলো করতেছে কিনা, এইটা একটা। দুর্নীতি দমন কমিশন নিয়েও আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশনের দিকে আঙ্গুল তোলা হচ্ছে মানবাধিকার কমিশনের ক্ষেত্রে। আপনি যদি তিনটা বিষয় নিয়ে একটু অল্প অল্প করে বলতেন যে মানে আমরা কোথায় দাঁড়ায় আসি। মানে বারবার শেখ হাসিনার আমলের সাথে তুলনা দিতে ভালো লাগে না, কারণ হচ্ছে যে শেখ হাসিনার আমল আমি মনে করি যে আমরা পার হয়ে আসছি, এটা আমরা সামনের দিকে তাকাতে চাই। আপনি যদি আমাদের একটু এনলাইটেন করেন। গণমাধ্যম এখন এক ধরনের বিশাল স্বাধীনতা পেয়েছে। এখন তো তাকে কেউ ভয় দেখাচ্ছে না, এটা করতে পারে, এইটা করব, ওটা করব। সিরিয়াসলি বলতেছেন গণমাধ্যমকে কেউ ভয় দেখাচ্ছে না? আমি কিন্তু এটা বলে নিতেছি যে গণমাধ্যম মিনিমাম কোন সময় মিনিমাম এথিক্স মানতে তারা ব্যর্থতার পরে দিচ্ছে, কিন্তু গণমাধ্যমকে কেউ ভয় দেখাচ্ছে না। মানে আপনি এটি বলবেন? না, আমি একটা বলি, আই হ্যাভ নো আইডিয়া। অ্যাপিয়ারেন্টলি আমি এখন দেখছি আপনি ইউটিউব, তারপরে ফেসবুক, তারপরে মানে বক্তব্য এগুলো ছাপা হচ্ছে বিভিন্ন পত্রিকা তো আপনি খালি 4-5টা বড় পত্রিকা দেখলে হবে না, আপনি কত যে পত্রিকা বাংলাদেশে, মানে আপনি উঠে গিয়ে কালকে দেখবেন যে ওই অমুকে কত চেক করিয়া বাড়ি চলিয়ে গেছে, হ্যাঁ, অথচ সে দিব্যি কাজ করতেছে, হ্যাঁ, আজ অমুককে ধরে নিয়ে গেছে। এই যে কথাগুলো বেরোয়, চরিত্র হননগুলো হচ্ছে, এটা নিয়ে কেউ কারোর পিছনে পড়েছে পর্যন্ত না? ডক্টর হোসেন আমি একটা বলি, গণমাধ্যম কতটা স্বাধীন সেটা দেখার আমার একটা লিটমাস টেস্ট আছে। সেইটা হচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যম বা সরকারি গণমাধ্যমগুলি আসলে কি করে, বিটিভি কি করে, রেডিও কি করে। আমি সত্যি রেডিওর খবর আর বিটিভির খবর শুনে দিন হয়রান হয়ে গেলাম। প্রধান উপদেষ্টার খবর আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবটা কি, তাদের খবর ছাড়া কোনো খবর নাই। আপনারে আমি বলি, বাসস আগেও বাসস ছিল, এখন যে কি পরিমাণ বাসস হয়েছে সেটা আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেই। বর্তমান সরকার যেহেতু আপনারা রাষ্ট্রপতিকে দেখতে পারেন না, তারা রাষ্ট্রপতির খবরও দেয় না। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি নিজেও আশ্চর্য হয়ে যাই, হ্যাঁ, তখন আমি ধরে নেই যে এদের ভাই অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ। না, আপনারা যত মুখে বলেন আমি বিশ্বাস করি না, আপনারা নিশ্চয়ই আড়ালে ভয় দেখান, নাইলে সাংবাদিকরা এমন করবে কেন? বিটিভির সাংবাদিকদের মধ্যে আমি জেনে বলতেছি যে বিটিভিতে যে নিউজ সেকশনের যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু নিউজ অনেক ভালো বোঝেন। কিন্তু তার যে নিউজের যে রানডাউন, সেই রানডাউন দেখে আমি বুঝি ভয় না দেখাইলে এই নিউজ দেখানো সম্ভব না। আমার মনে হয় ভয় না, অসম্ভব ভয় না। উনি ভাবছেন না আমি সরকারি চাকরি করি, হ্যাঁ, আমার সরকারি চাকরি বিধি আমার উপরে লাগু করে। বিটিভিকে আজকে আপনি প্রাইভেট করে দেন, কর্পোরেট করে দেন, বিবিসির মতো, হ্যাঁ, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, হ্যাঁ, আপনি করে দেন কর্পোরেশন। বিবিসি তো মাঝে মধ্যে বলে যে আমাদের এই বিষয়টা আমরা তা বলে কিন্তু বিবিসিটা হচ্ছে না পারতে বলে। আর এটা দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে আপনি দেখেন, দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে আঙ্গুল তোলা শুরু হয়েছিল প্রথমে এনসিপি নেতৃবৃন্দ এটা থেকে আঙ্গুল তুলতে শুরু করছে। তারপরে আমি বলতেছি না দুর্নীতি দমন কমিশন কাকরাইল মসজিদের ইমাম, তাদেরও ঝামেলা আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এরপরে আমরা দেখা গেল যে দুর্নীতি দমন কমিশনকে একটা চিঠি দেওয়া হইতেছে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিঠি দিতেছে যে আপনারা এটা নিয়ে আর কথা বললেন না, চুপচাপ থাকেন। আপনি এটা কিভাবে দেখেন? আসলে আপনার কাছে আমার জানতে ইচ্ছা করে যে মানে এটা কিরকম। আমি পেপারে দেখেছি, এখন এটার জবাব উনি দিতে পারবেন কেন দিলেন দুদককে, আর দুদক জবাব দিতে পারবে। আমরা আবার শুনছি যে দুদকের চেয়ারম্যানকে ডাইকা নাকি আপনারা ধমকাইছেন যে এই চিঠি কেমনে বাইরে গেল। না, আপনারা বলতে কে? প্রধান উপদেষ্টা। তো আমি ওনার জবাব দিতে পারবো? আপনি যে আমাকে এই প্রশ্নটা করছেন, আমি কি ওনার হয়ে জবাব দিতে পারবো? মানে আমার প্রবলেমটা কি আমি দেখেন যে আমাদের সাংবাদিকদের, মানে আমরা তো আসলে মানে এই জায়গাটাতে মাননীয় প্রধান উপদেষ্টাকে পাইতেছি না তাকে জিজ্ঞেস করার জন্য, সেজন্য হয়তো আপনার কথা বিশেষ করে প্রধান উপদেষ্টা বিদেশে ছাড়া আর কাউকে তো মানে আর কারোর সামনে তো প্রশ্নের সম্মুখীন তার হইতেছেন না ইদানিং। আমি যে একটা বিরাট ইন্টারভিউ দিলেন
এই যে আমাদের কবি সাহেবের সাথে, হ্যাঁ নুরুল কবির ভাইকে দিয়েছেন, নুরুল কবির ভাই জি, ওটা অনেক ভালো বড় ইন্টারভিউ দিয়েছেন। আর আপনি জানেন নুরুল কবির ওরকম মানে আমার আপনার মতো চেপে চেপে কথা বলেন না, না না, উনি ধরে ধরেই কথা বলছেন, সুন্দর কথা বলছেন, ইন্টারভিউটা সুন্দর হয়েছে। আচ্ছা, শেষ আপনি দেখেন, মানে এই প্রশ্নটা শেষ, আমার এরপরে আর একটা মাত্র প্রশ্ন আছে, যে মানবাধিকার কমিশন, আপনারা এতগুলি মানবাধিকারের চ্যাম্পিয়ন এখানে, তারপরও এতগুলি মানবাধিকার হরণের ঘটনা ঘটছে। মানে আমি যদি মানবাধিকার বলি, মানুষের বিচার চাওয়ার অধিকার, মানুষের বিচার পাওয়ার অধিকার, সে যদি অপরাধীও হয় তার আত্মসম্মানের অধিকার, এই সবগুলি জায়গাতে তো আসলে এই সরকার এমন একটা জায়গায় নিয়ে যেতেছে, কখনো কখনো আমার কাছে মনে হয় যে মানে মানে এটা এরকম কি ঠিক হয়েছিল? কেউ কেউ আমার প্রশ্ন করে, তাহলে কি হাসিনা ভালো ছিল? আমি বলছি না, হাসিনা, আমি বলি যে না, হাসিনা ভালো ছিল না, কোনোভাবেই ভালো ছিল না, কিন্তু হাসিনা ভালো ছিল না বইলা আমার আরো খারাপের মধ্যে যাইতে হবে, বা ওই একই খারাপের মধ্যে যাইতে হবে, এটা কি মানে এত অলক্ষী কেন আমার কপালে? আমি মানব অধিকারে কি আছে তাও জানি না, বিশ্বাস করেন, কারণ আমি আমার 2 মন্ত্রণালয়ে সকালে যাই, সন্ধ্যার সময় আসি। আপনার এসিস্ট্যান্টকে জিজ্ঞেস করেন যে আমি কতবার বলছি যে ভাই আমি রাত 9টা পর্যন্ত বসে 10টা পর্যন্ত আমার কথা বলার মতো, সেইটা ঠিকই আছে, সেটা আপনি বলছেন। তো আমি আপনাকে বলি, আমি স্ট্রিক্টলি আজকে থেকে না, আমি স্ট্রিক্টলি ট্রাই টু বি প্রফেশনাল, আমি স্ট্রিক্টলি ট্রাই টু বি প্রফেশনাল। আমি আপনাকে সার্টিফাই করতেও বলবো না, আপনি আমার এত ইন্টারভিউ, আপনি এত টকশো করেছি, আপনি আমাকে আমার জায়গা ছাড়া বাইরে কারো সম্বন্ধে মন্তব্য করতে বা কথা বলতে দেখেছেন? না, দেখেন, I never did it. No. It's not my part of habit. হ্যাঁ, রাইট। আর এখন আমি মনে করি I should prove my worth within my periphery. আমি আরেকজনের পেরিফেরিতে ঢুকে তার সম্বন্ধে উনি এটা করতে পারতেছেন না, উনি কেন ওটা করলেন, আমি করি না। হ্যাঁ, এটা আমার, আপনি বিশ্বাস করেন, দিস ইজ নট ইন মাই নেচার। আমি যদি আজকে অন্য মন্ত্রণালয়ে থাকতাম, তাহলে আমি অন্য মন্ত্রণালয়েই কথা বলতাম, অন্য কোনো মন্ত্রণালয়ের কথা বলতাম। সেটা আমি আসলে ক্যাবিনেটের প্রশ্নগুলো আপনার কাছে একটু আমি উত্থাপন করছি। আমার শেষ প্রসঙ্গ, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য আপনি যদি আমাদেরকে একটু আলোকিত করেন। আমরা আপনার সাথে আসলে কথা বলতে বলতে একরকম, আমি মনে করি আমার কথা আমি আমাদের না বলে আমার বলি, আমার একরকম অভ্যাস খারাপ হয়েছে, কারণ সব বিষয় নিয়ে আপনার সাথে আমি কথা বলি, সেই জন্য সব বিষয় নিয়ে, সেটা গত 30 বছরের মধ্যে 20-25 বছরই আসলে এমন হয়েছে, এর অনেকগুলি হয়তো পত্রিকায় আসে নাই, সামনে আসে নাই, কিন্তু বলি। সেজন্য শেষ প্রসঙ্গে বলি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে যে বাণিজ্য শুল্ক বৃদ্ধি করছেন, এর মধ্যে এটা আগস্টে কার্যকর হওয়ার কথা বলছেন, এর মধ্যে বাংলাদেশের উপর 35% ট্যারিফের কথা বলছেন, এবং এই 35% ট্যারিফ থেকে অন্য কোনো কিছু হইলে সেইটা আরও বেশি যুক্ত হবে। আজকে আমি দেখলাম রুবানা হক এটা বুঝতে পারতেছেন না যে এই 35%-এর সাথে এর আগে যে 16% ছিল সম্পর্ক শুল্ক হিসাবে, সেটা যুক্ত হবে কিনা। এবং ভিয়েতনামে যেহেতু 35-এর চেয়ে শুল্ক কম, সেজন্য বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে কি অবস্থা হবে, সেটা ভিয়েতনামের মতো আমরা ডিল করতে পারি নাই কিনা, সেটা একটা দেখা। এবং আমরা যে বিডার কথা যে আমরা বলি, আমি দেখতেছিলাম যে একজন ব্যবসায়ী নেতা বলতেছেন যে বিডা একটা হাই সাউন্ডিং লো পারফর্মিং এন্টিটি, যেটা আসলে যত গর্জে তত বর্ষেনার, মানে সমান্তরাল একটা প্রবাদ হয়ে থাকবে। আপনার কাছ থেকে একটু আমরা, বা যত গর্জে তার 10 ভাগের 1 ভাগও বর্ষে না, ওরকম একটা প্রবাদ হয়ে থাকবে। আপনি ট্যারিফের ব্যাপারটা যদি একটু বলতেন। ট্যারিফের ব্যাপারে জি আমি বলি, এখন আপনার কমার্স অ্যাডভাইজার, উনি নিজে তো একজন ব্যবসায়ী, রাইট? খুবই যোগ্য ব্যবসায়ী, খুব যোগ্য ব্যবসায়ী, যোগ্য এবং সফল ব্যবসায়ী, জি, এবং অনেক বড় ব্যবসায়ী। ওরা তো সব সেক্টরই আছে, গার্মেন্ট থেকে শুরু করে সব সেক্টরই ওনার আছে। উনি এখন এই মুহূর্তে আছেন আমেরিকাতে, এবং এই ট্রেড এই নেগোসিয়েশনে উনি গেছেন। উনি ফিরে আসলে আমরা হয়তো একটা ব্রিফিং পাবো। সম্প্রতি আমরা একটা খবর পড়তেছি, সেটা হলো যে আপনার ভাই নাকি বিএনপি থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে বলছেন যে মানে আপনার ভাই জনাব হেমায়েত হোসেন সোহরাব সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। অনেকে বলছেন যে এটা হইলে আপনি কি আর লেভেল প্লেইং ফিল্ড করতে চাইবেন, নাকি আপনি চাইবেন না? আপনি যদি এক নম্বর, প্রথম কথা হচ্ছে আমার ভাই একজন ইন্ডিভিজুয়াল, এবং সে বিএনপি যখন ছাত্র ছিল, সে ছাত্র দলে ছিল, জেলে গেছে, অনেক কিছু করেছে, পরে পারিবারিক কারণে সে অত অ্যাক্টিভ থাকে না।
আর সে একটা ইন্ডিভিজুয়াল, সে যদি ইলেকশন করতে চায় আমি ঠেকাতে পারি? আর এমন কোন কনস্টিটিউশন বা এমন কোন আইন আছে যে আমি উপদেষ্টা থাকলে আমার ভাই বা আমার ব্রাদার বা আমার কাজিন বা আমার চাচা আমার মামা পলিটিক্স করতে পারবে না বা ইলেকশন করতে পারবে না? সে ইলেকশন যদি আমার কথা আমি শেষ করি, তার যদি ইচ্ছা প্রকাশ করে থাকে, পার্টি তাকে কি মানে উদাউট যাচাই করে তাকে একটা বিএনপির মতো একটা পার্টি কথা নাই বার্তা নিয়ে ডোনেশন দিয়ে দেবে? ইজ ইট পসিবল? যে কেউ বলতে পারে যে আমি ইলেকশন দেবো না, নমিনেশন দিবে যদি তারা এই ইয়া পায় যে জেনারেল সাখাওয়াত ইলেকশনের সময় বিএনপির দিকে একটু সফট থাকবেন, তাইলে হয়তো নমিনেশন দিবে। না না এটা না এক কথা। 2 নম্বর কথা আমি বলি, গভর্নমেন্ট অনলি হেল্পস ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড করা, নট মাইন। ওকে, আমি না, ইভেন হোম মিনিস্টার, হোমও না। যদি ইলেকশন কমিশন যদি প্রপারলি লেভেল প্লেইং ফিল্ড করতে পারে, তাহলে গভর্নমেন্ট ক্যানট ডু এনিথিং